যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিকেলে সচিবালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। আর ব্যবসায়ী নেতারা বলেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিলে ব্যবসায়ীরা সক্ষমতা প্রমাণ করবেন। সচিবালয়ের বৈঠকে যোগ দেন শীর্ষ ব্যবসায়ী, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তারা। পরে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ বাড়তি পণ্য আমদানি করতে হলে করবে, যাতে বাংলাদেশের রপ্তানিতে এর নেতিবাচক প্রভাব না পড়ে। যুক্তরাষ্ট্রে পোশাক বাজার রক্ষার চেষ্টা করছে সরকার। পরিকল্পনা উপদেষ্টা জানান, শ্রমিকদের উপর শুল্ক বৃদ্ধির কোনো প্রভাব পড়তে দেবে না সরকার। ব্যবসায়ী নেতারা বলেন, সরকারের পরিকল্পনায় তারা স্বস্তি পেয়েছেন। এর আগে এই ব্যাপারে শনিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। কোন রকমের প্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে আমাদের কম্পিটিটিভ যেন না কমে, সেই আশ্বস্তি আজকে আমরা পেয়েছি সরকারের কাছ থেকে। কারণ আমরা প্রাইভেট সেক্টর থেকে আমরা অত্যন্ত কনফিডেন্ট, লেভেল প্লেইং ফিল্ড থাকলে আমরা পারবো, আমরা পেরেছি, আমরা পারবো। ওই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকার। ব্যবসা বাণিজ্যে অনেক সময় নন ট্যারিফ ব্যারিয়ার অনেক থাকে, এই যে 54-52% আপনার সংখ্যাগুলো দেখছেন। এর বাইরে অফিসিয়াল রেগুলেটরি অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, সেইগুলি যাতে কোনো আমেরিকান ব্যবসায়ী এগুলির সম্মুখীন যেন না হয়, এইগুলিকে আমরা যত শীঘ্র সম্ভব রেশনালাইজ করব। কাল ঢাকায় শুরু হচ্ছে 4 দিনের আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। অংশ নিচ্ছে চীন, যুক্তরাষ্ট্র সহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের পরও যোগাযোগ রেখে বিনিয়োগ প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দেবে সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্পদের সীমাবদ্ধতায় শিল্পায়ন ও কর্মসংস্থানে দেশি বিনিয়োগ যথেষ্ট নয়। গত কয়েক বছর বিদেশি বিনিয়োগ টানতে রোড শো, সম্মেলনের উদ্যোগ নিলেও সফলতা মেলেনি, উল্টো নিম্নমুখী হয়েছে। শিল্প বিনিয়োগে অনেকেই তাদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত বাস্তবায়নের দিকে নেয়নি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশকে নতুন করে তুলে ধরে বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। বড় বিনিয়োগের সম্ভাবনা পর্যালোচনায় 60 জনের প্রতিনিধি পরিদর্শন করবেন চট্টগ্রাম, ইপিজেড, মিরসরাই ও জাপানিজ ইকোনমিক জোন। সামিটটা যখন আমরা করব, এখান থেকে যে ট্র্যাকারটা তৈরি হবে, যে পাইপলাইন তৈরি হবে, যে ঠিক আছে এই 100টা কোম্পানি এসেছিল, এরা সবাই আগ্রহ দেখিয়েছে, এরপর এই আগ্রহ থেকে মেটেরিয়ালাইজেশনে যাওয়ার জন্য আমাদের আর কি করতে হবে। সো আমরা এখান থেকে একটা পুরোপুরি একটা একটা প্রজেক্ট ওয়ার্কের মতো পাবো এই পাইপলাইনের উপর বেস করে, যেটাকে আমরা নেক্সট 6 থেকে 12 মাস বা 18 মাস ট্র্যাক করার চেষ্টা করবো এবং এদেরকে বাংলাদেশে ল্যান্ড করানোর চেষ্টা করবো। বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ায় জ্বালানি আমদানির সক্ষমতাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে দেশটি থেকে এলএনজি আমদানির সুযোগ খুঁজছে সরকার। এছাড়া ট্রাম্পের শুল্ক নীতির পরিবর্তনে দেশে ব্যবসা ও বিনিয়োগ ব্যবস্থাপনায় ইতিবাচক রূপান্তর হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ওনাদের এই এডিশনাল পুশটা আমাদের জন্য আসলে একটা খুবই বেনিফিশিয়াল আউটপুট। আমি মনে করি যে এই মোমেন্টামের উপর বেস করে আমরা অনেকগুলো রিফর্ম আসলে আমাদের বিনিয়োগ ব্যবস্থার মধ্যে করে ফেলতে পারবো, সেটা আমাদের জন্য আসলে ভালোই হবে। এটার মধ্যে নেগেটিভিটি আমি একদমই কিছু দেখি না। এই অপরচুনিটিকে ইউজ করে আমি মনে করি যে আমাদের আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিক্যান্ট প্রোগ্রেস আনা সম্ভব। আর আমাদের কম্পিটিটর কান্ট্রি যারা আছে তারাও আমাদের সাথে একই বোটের মধ্যে আছে, একই নৌকায় আছে। সম্মেলনে সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরা হবে বস্ত্র, নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ, কৃষি প্রক্রিয়াজাত শিল্প ও ডিজিটাল ইকোনমির মতো খাত। এই 5টা সেক্টরে কিন্তু যেভাবে ডিজাইন করা হয়েছে, সেখানে ম্যাচ মেকিং সেশনকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছে রেমিটেন্স। দেশে প্রথমবারের মতো $3 বিলিয়ন ছাড়িয়েছে প্রবাসী আয়। রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাংবাদিকদের এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, মার্চ মাসে প্রবাসী আয় $329 কোটি ছাড়িয়েছে, যা ইতিহাসে সর্বোচ্চ, যা গত বছরের একই সময়ের তুলনায় 64.7% বেশি। মূলত ঈদ ও রমজানকে কেন্দ্র করে প্রবাসীরা ব্যাংকিং খাতে রেমিটেন্স বেশি পাঠিয়েছেন। তবে বিগত সময়ে রেমিটেন্স $2 থেকে $2.5 বিলিয়ন ঘরে থাকলেও 5 আগস্ট পরবর্তী সময়ে দেশের প্রতি উদ্বুদ্ধ ও দায়িত্ববোধ থেকে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো বাড়িয়েছেন প্রবাসীরা। অতিরিক্ত লোকবল আমরা বিদেশে না পাঠিয়েও
এক্সিস্টিং যে লোকাল প্রবাসে আছে তাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমেই আমরা নতুন মাইলফলক তৈরি করতে পেরেছি। শুধুমাত্র ফর্মাল সেক্টরে টাকা পাঠানোর যে সুবিধা সেটা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছেন রিজওয়ানা সিদ্দিক টিউলিপ। এই মন্তব্য করেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। তার দাবি, দালিলিক প্রমাণের ভিত্তিতে টিউলিপের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রোববার দুপুরে দুদক কার্যালয়ে এসব কথা বলেন তিনি। 10 মার্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুদক। তাদের বিরুদ্ধে পূর্বাচলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ। 3 মামলায় আসামি করা হয়েছে শেখ রেহেনার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপকে। সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপের আইনজীবী অভিযোগ করেন, দুদকের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চিঠির কোনো জবাব দেয়নি। প্রতিক্রিয়ায় দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির অভিযোগের জবাব চিঠির মাধ্যমে হতে পারে না। আদালতে হাজির হয়ে তারা জন্য অনুগ্রহ করে এই অভিযোগের মোকাবেলা করেন। এটি কম্পাউন্ডেবল কোনো মামলা নয় যে চিঠি লেখালেখি করে মামলার পরিণতি নির্ধারণ করা যাবে। আদালতই তা নির্ধারিত হবে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে চেয়ারম্যান বলেন, তিনি আর দুদকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। মানে আমরা এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। তিনি আরও জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে শিগগিরই। আসলে মরদেহ পোড়ানো ও চানখারপুলে হত্যাযোগ্য মামলার ফরমাল চার্জ দাখিল এই মাসেই। চলছে প্রতিবেদন চূড়ান্ত করার কাজ। আজ সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আরও জানান, আয়নাঘর পরিদর্শনে গিয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন তারা, পেতে রাখা হয়েছিল বোমা। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 6টি মামলার শুনানি হয়। এর মধ্যে 4টি জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের। সাভারে এপিসি থেকে শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে ফেলার ঘটনা ও চানখারপুলে 7 জনকে হত্যার ঘটনায় 2 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। পরে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, চূড়ান্ত প্রতিবেদন না পেলেও 2টি অপরাধের খসড়া রিপোর্ট তাদের হাতে। এ মাসেই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করে চার্জ গঠনের আবেদন জানানো হবে। কেউ যদি মনে করেন যে ট্রাইব্যুনালে বিচার শুরু হচ্ছে না কেন, ট্রাইব্যুনালের বিচার শুরু হয় তদন্ত রিপোর্টের উপরে ভিত্তি করে। খুব সহজেই 2টো চূড়ান্ত রিপোর্ট আমরা পাবো এবং এই মাসের মধ্যে অন্তত 2টো মামলার ফরমাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে। প্রসিকিউশন কমিটেড, এই বিচার জাতির সামনে তারা ক্লিয়ারলি দেখাতে চায়, সেজন্য কাজ চলছে। অচিরেই সেটা দৃশ্যমান হবে, সেই সময় এসে গেছে। আপনারা খুব অচিরেই সেগুলো দেখতে পাবেন। ট্রাইব্যুনাল নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আয়নাঘর পরিদর্শন করতে গিয়ে বোমা ঝুঁকিতে পড়েছিল তদন্ত দল। আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল, সেই বোমাগুলোর সাথে টাইমার সেট করা ছিল। আমাদেরকে অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছেন তাদেরকে হত্যা করারও চেষ্টা করা হয়েছিল। এত সব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলো প্রতিদিন জনসম্মুখে আসেনি। সেই কারণে অনেকেই মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি। চিফ প্রসিকিউটর আরও জানান, আওয়ামী লীগের গুম, খুন ও হত্যার বিচারে একটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। শিগগিরই চালু হবে 2য় ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল বেলা 11টার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি শহীদ মিনারে না আসলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয় সংগঠনটি। এ সময় 18,519 জন চাকুরিচ্যুত বিডিআর সদস্যকে পুনর্বহালের দাবি জানান আন্দোলনকারীরা। পাশাপাশি তাদের ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি তাদের। আগামীকাল সকাল 11টার মধ্যে যদি আমাদের সাথে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এসে সাক্ষাৎ না করেন, তাহলে আমরা সকাল 11টায় এখানে স্পষ্টভাবে বলছে আমরা প্রধান উপদেষ্টা যমুনা ভবন ঘেরাওয়ার উদ্দেশ্যে আমরা যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, প্রয়োজনে আমরা রাস্তায় মৃত্যুবরণ করব।
প্রতারণার মামলায় ই ভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে ৩ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান এই রায় দেন। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫,০০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, মোহাম্মদ রাসেল ও শামিমা নাসরিন পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার বিবরণীতে জানা গেছে ২০২১ সালে বিজ্ঞাপন দেখে ইভ্যালি থেকে মোটরসাইকেল অর্ডার করেন মুজাহিদ হাসান ফাহিম, কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বা জমাকৃত অর্থ ফেরত না পেয়ে ২০২৪ সালে মামলাটি করেন তিনি। আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া মুসলিম ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বিএনপি। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আঞ্চলিক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় না রাখলে তার প্রভাব পাশের দেশেও পড়তে পারে। ভারতীয় সংসদে মুসলিম ওয়াকফ আইন পাশ করে সংখ্যালঘু মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না। তাই ভারতের ২০ কোটি মুসলমানের বিরুদ্ধে এই নতুন আইনের অপব্যবহারের সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি যে ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এই আইনে। সকল ধর্মাবলম্বী নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষায় রাষ্ট্রের অভিভাবকত্বের ভূমিকাকে সমুন্নত রেখে উক্ত আইনটি ভারত সরকার পুনর্বিবেচনা করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। ঈদের দীর্ঘ ছুটির পর অফিস আদালতে শুরু হয়েছে কর্মচঞ্চলতা। ছুটির মধ্যেও প্রয়োজনীয় কাজ চলেছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে সীমাবদ্ধতার মধ্যেও কাজ করছে। যুক্তরাষ্ট্রের শুল্কারোপে অর্থনীতির ওপর প্রভাব মোকাবেলা নিয়েও আলোচনার কথা জানান উপদেষ্টারা। এবার ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী ছাড়ে প্রায় ১০০ কোটি মানুষ। এর মধ্যে ৪৪ লাখের মতো ইতিমধ্যে ফিরেছে নগরীতে। মোবাইল ফোনের সিমের অবস্থান পর্যালোচনা করে এই তথ্য দিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। দীর্ঘ ছুটি শেষে রোববার প্রথম কর্মদিবসে কাজে ফেরেন কর্মকর্তা কর্মচারীরা। আবারও তাই কর্মচঞ্চল্য সচিবালয়। ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি শেষে কাজে মনোনিবেশ করেন তারা। উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, এবারের ঈদ জনগণের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। সরকার মানুষের জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাচ্ছে। প্রথম কর্মদিবস বলছি না, কারণ ঈদের দিনটা আর তার পর দিনটা বাদে বাকি সব দিনই আসলে কাজ করতে হয়েছে। তো আমার মনে হয় যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। এবারের ঈদটি অন্যবারের চেয়ে ভিন্ন ছিল বলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানে আহত পরিবারগুলোর সাথে ঈদ করেছেন জানান তিনি। এই ঈদটা অনেকভাবে আমাদের জন্য একদিকে যেমন খুব কষ্টের ছিল, যেমন ধরো আমার খুব ইচ্ছে করছিল যে আমরা যদি যারা আহত হয়েছে, তারপরে যাদের পরিবার তাদের সন্তান হারিয়েছে তাদের সাথে কাটাবার খুব আগ্রহ, কিন্তু কঠিন। তারপরেও তাদের সাথে কিছুটা সময় কাটিয়েছি, নাফিসের পরিবারের সাথে, আনাসের পরিবারের সাথে। তো ঈদটা একটু ভিন্ন ছিল। উপদেষ্টারা আরও জানান, মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার মামলার বিচারের কাজ দ্রুত শেষ করতে কাজ করছে আইন মন্ত্রণালয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিরচেনা রূপে ফিরছে রাজধানী। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে যানবাহন, চলাচল বেড়েছে নগরবাসীর। এর আগে সকালে লঞ্চ, ট্রেন ও বাস টার্মিনালে ছিল ঢাকায় ফেরার চাপ, তবে যাত্রাপথে ছিল না বড় কোনো ভোগান্তি। টানা 9 দিনের ছুটি শেষে প্রাণ ফিরছে রাজধানীতে। গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ছে গাড়ির চাপ। রাইড পাচ্ছে মোটামুটি, কিন্তু যে যানজট এখনো লাগে নাই, এখনো যানজট বাড়ে নাই। মনে 2-2.5 ঘন্টা ধরে বসা স্যার, তা কোনো যাত্রী নেই। এখানে এসে বসে আছি প্রায় 2 ঘন্টা, এর ভিতরে আর কোনো ট্রিপ পাচ্ছি না।
রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে উপস্থিতি বেড়েছে নগরবাসীর, তবে চলাচলে ছিল না তেমন ভোগান্তি। এর আগে কর্মক্ষেত্রে যোগ দিতে ছিল ঢাকায় ফেরার চাপ। ভোরে ভিড় দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। বউ বাচ্চা বাবা মার সাথে ভালোভাবে ঈদটা কাটাতে পারছি। ভালোই কাটছে, বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম, ঘুরে ফিরে এখন শান্তি মতে চলে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। খুব সুন্দর একটা যাত্রা হয়েছে, যাওয়া এবং আসা দুটো মিলেই। যাত্রী চাপ ছিল ট্রেনেও, তবে বুড়িমারি এক্সপ্রেস ছাড়া সব ট্রেনই চলেছে সময়সূচি মেনে। গাড়িতে ওঠা খুব কষ্ট হয়েছে, গেট আটকায় দেয়, গেট খুলে না, এরকম একটা ভোগান্তি। ট্রেনে অনেক ভিড় ছিল, তারপরে ট্রেনের দরজা খুলতেছিল না, ট্রেনের দরজা অনেক কষ্ট করে ডাকাডাকি করে খুলছে। ট্রেন কোনো লেট করে নাই, রাস্তায় কোনো ভোগান্তির শিকার হয় নাই, আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। ট্রেন লঞ্চে চাপ থাকলেও প্রায় ফাঁকা ছিল বাস টার্মিনাল। তবে উত্তরবঙ্গ থেকে ফেরার পথে যানজটে পড়তে হয়েছে কয়েকটি পয়েন্টে। চান্দুরার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসার পরটা অনেক সময় প্রতিটা পয়েন্টে যানজট ছিল। পলাশবাড়িতে জাম ছিল, গাইবান্ধায় জাম ছিল, তারপর হচ্ছে যমুনার সামনে জাম ছিল। ছুটিটা আমাকে আকপাস করে দেওয়ার কারণে জ্যামজটটা কমে গেছে। ঈদের 5 দিন আগে পরে সাপ্তাহিক ছুটি ও সরকার ঘোষিত অতিরিক্ত একদিন ছুটি মিলিয়ে টানা 9 দিন ছুটি পান কর্মজীবীরা। এই লম্বা ছুটির কারণে প্রায় নির্বিঘ্ন ছিল এবারের ঈদ যাত্রা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছেন 3 চাচাতো ভাই বোন। সকালে পশ্চিমপাড়া এলাকায় সংঘর্ষ হয়। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং মান্নানের বোন শাহিনা বেগম। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ আল মামুন বাড়ির সীমানা প্রাচীর দিচ্ছিলেন। এমন সময় চাচাতো ভাই মান্নান বাধা দিলে 2 পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে একে অপরকে আঘাত করেন। এ সময় গুরুতর আহত হন 2 পক্ষের 3 জন। তাদের উখিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।